বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়াতে চায় চীন, জানিয়েছেন রাষ্ট্রদূত। পরিবেশ বান্ধব প্রযুক্তি দিয়ে পোশাক খাতে সক্ষমতা বাড়ানোর আশ্বাস। অবাক করছে ডিমের দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও দর বেড়েছে অযৌক্তিক হারে। পাইকারদের কাছে অসহায় খামারিরা। এক ডজন ডিম নিলে লাগে 160 টাকা 70 টাকা। কেমনে কিনবো? কিনি কি পেঁপে আর আলু। আমাদের কাছ থেকে যারা বাজারে নিয়ে বিক্রি করতেছে তারা অনেক লাভবান, আর আমরা বর্তমান লসে আছি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে গড়িমসির অভিযোগ। দেশটির শীর্ষ 2 জ্বালানি প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। বাংলাদেশি বিভিন্ন পণ্য চীনের বাজারে প্রবেশ করাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি বাড়ছে। এটিকে আরও এগিয়ে নিতে চায় চীন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওয়াও ইয়ান। সকালে আইসিসিবিতে গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধন করেছেন তিনি এই সময় বলেছেন যে টেক্সটাইল শিল্পে সবুজ এবং টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ এবং চীন একসঙ্গে কাজ করবে। এছাড়া আধুনিক এবং সাশ্রয়ী যন্ত্রপাতি এবং পরিবেশ বান্ধব উপকরণ বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা শক্তি বাড়াবে। গত 5 দশকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা এবং আস্থার ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ সময় তিনি আরও জানিয়েছেন যে বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, যার পরিমাণ বছরে $24 বিলিয়ন। আম, কাঁঠাল এবং পেয়ারার মতো বাংলাদেশি ফল এখন চীনা বাজারে প্রবেশ করেছে। Both countries to discuss the future of the apparel industry. বাংলাদেশ থেকে চীনা বাজারে বিভিন্ন পণ্য প্রবেশ করছে, যা ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। আমরা বাংলাদেশের সাথে টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে কাজ করতে আগ্রহী। বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করতে পারলে পোশাক উৎপাদনের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে। This expo is also a valuable opportunity for us. অবাক করছে ডিমের বাজার। এই পণ্যটির দাম ঠিক কোন হিসাবে বাড়ে এবং কোন হিসাবে কমে তা বোঝা কিন্তু বেশ কঠিন, কেননা সরবরাহে খুব একটা হেরফের হয় না। সম্প্রতি ডিমের দর ডজনে আরও 10 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ যে পাইকারদের বেঁধে দেওয়া দামের বাইরে যাওয়ার উপায় নেই। এক এক এলাকায় ডিমের বাজারের নিয়ন্ত্রণ এক একজনের হাতে রয়েছে। ডিমকে বলা হয় গরিবের প্রোটিন। মাছ মাংসের দামে চড়াই উতরাই থাকলেও অন্তত এই খাবার খেয়ে আমিষের চাহিদা পূরণ করতে পারেন অনেকে। মেস অথবা নিম্নবিত্তের হোটেলে তাই ডিম ছাড়া চলেই না। কিন্তু এখন সেই অভ্যাস ছাড়ার দশা, কেননা ইদানিং ভুনা বা ভাজা ডিমের দাম লাগাম ছাড়িয়েছে। জানা গেল 2 সপ্তাহ ধরে ডজনে 10 টাকা বেড়েছে ফার্মের লাল ডিমের দর। কিন্তু এটি বাজারের হিসাব। পাড়া মহল্লার দোকানে এই অঙ্ক প্রায় 150 টাকা। খোলস হালকা হওয়ায় সাদা ফার্মের ডিমের দাম কিছুটা কম। অথচ কয়েক মাস আগে বাজার ছিল 120 টাকার আশপাশে। জানা গেল সরবরাহে ঘাটতি নেই, তারপরও আসছে শীতে মুরগি মারা যাওয়ার আশঙ্কায় আগেভাগেই দাম বাড়িয়ে নিচ্ছে পুরনো চক্র। 10 টাকা কাস্টমার দাম করলে একটা কাস্টমার মাল নেয় 9 জনে ফিরে যায়। কম থাকলে দামাদামি করা লাগে না, আমরা লাভও ভালো। ওই 120 টা বেচছে ডজনে 10 টা লাভ হয়েছে, 150 টা বেচছে 8 টা লাভ করতে পারি। কিছুদিন আগে একটু কম ছিল, তাই এখন একটু 150 টাকা করে ডজন। আবার বাজার একটু কমতে পারে সামনে। এক ডজন ডিম নিলে লাগে 160 টাকা 70 টাকা। কেমনে কিনবো? কিনি কি পেঁপে আর আলু। কারণ ওই পোলারে কালি রাখতে আলু নিছি, ডাল নিছি, কে এই দিয়ে কি খাওয়াই মারবা? আমি কি করবো? আমি ইনকাম করতে পারি 500 টাকা, আমি কিনবো বাজার করবো কেমন? পোলট্রি খামারিদের অবশ্য চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই। এখানে প্রতিটি ডিম উৎপাদনের খরচ কম বেশি 10.5 টাকা, সাথে ফিড, ওষুধ, মুরগির বাচ্চা আর শ্রমিকের মজুরি ঝক্কি তো আছেই। তারপরও বেশি দর চাওয়ার সুযোগ নেই, কেননা এমন হলে ডিমই নেন না পাইকাররা। তাহলে সমাধান কি? আমাদের কাছ থেকে যারা বাজারে নিয়ে বিক্রি করতেছে তারা অনেক লাভবান, আর আমরা বর্তমান লসে আছি। ছোট ছোট খামারে আছি যে এরকম বাজার যদি চলতে থাকে তাহলে মনে হয় না আমরা লাভবান হব। কর্পোরেট সিন্ডিকেট না ভাঙলে 1 নভেম্বর থেকে উৎপাদন স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ডিমের বাজার
সরবরাহ পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই এখন এই মুহূর্তে ভোলাতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ। বিকাশ, ডিমের সরবরাহ তো আসলে কোনো ধরনের ঘাটতি নেই, তাহলে ডিমের দাম এভাবে অযৌক্তিকভাবে কেন বাড়ছে? স্মৃতি, আসলে আপনি যেমনটা বলছিলেন, ভোলার বাজারে কিন্তু বেশ কিছুদিন আগ থেকে কিন্তু সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু দামও কিন্তু গত 2-3 দিনের তুলনায় কিন্তু আজ বাজারে হালি প্রতি কিন্তু 3 থেকে 4 টাকা কিন্তু কমেছে। আমরা যেমন ব্যবসায়ীদের সাথে আলাপ করে যেমনটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ব্রয়লারের যে সকল ডিম রয়েছে সেগুলো কিন্তু আজ বাজারে বিক্রি হচ্ছে 45 টাকা করে হালিতে বিক্রি হচ্ছে, এবং এটি কিন্তু 2-3 দিন আগেও কিন্তু 48 টাকা দামে বিক্রি হতো। এছাড়াও দেশি যে মুরগির ডিম রয়েছে সেগুলো কিন্তু আজ কিন্তু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দামে কিন্তু বিক্রি হতো কিছুদিন আগে, কিন্তু এটি কিন্তু আজ বিক্রি হচ্ছে 75 টাকা দামে। এছাড়াও যে সোনালী যে সকল মুরগির ডিম রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আজ বাজারে 50 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি এসেছে, আমরা কিন্তু ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা জানিয়েছেন যে স্বস্তি এসেছে। আমরা কিন্তু ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা জানিয়েছেন যে ডিমের দাম আরও একটু কমার কিন্তু তারা দাবি জানিয়েছেন, যেহেতু সরবরাহ বেড়েছে যার কারণে ডিমের দাম আরেকটু কমার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তবে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ক্রেতা আসলে ডিমের দাম কিছুটা কমলেও কিন্তু ক্রেতা আগের মতোই রয়েছে, যার কারণে ক্রেতার সংখ্যা কিন্তু বাড়েনি, যার কারণে ওই ক্রেতারাই কিন্তু ডিম কিনছেন। তবে সরবরাহ বাড়ার কারণে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু বাড়েনি। আর যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই ডিমের সরবরাহ আরও বাড়বে, কিন্তু ডিমের সরবরাহ বাড়ার পাশাপাশি কিন্তু দামও কিন্তু কিছুদিনের মধ্যে আরেকটু কমে যাবে, অর্থাৎ 40 টাকা দামের মধ্যে চলে আসবে 2-3 দিনের মধ্যে, তারা এমনটা কিন্তু জানিয়েছেন। স্মৃতি। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। জালিয়াতি করে 40 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স কমিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর থেকে চলা এই অভিযানে কর্পোরেশনের রাজস্ব আইন কর্মকর্তা সহ বিভিন্ন দফতরে গিয়ে নথিপত্র যাচাই বাছাই করছে দুদক। অভিযোগে বলা হয়েছে যে ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইনকন্ট্রেড লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান এবং রাজস্ব কর্মকর্তাদের যোগসাজশে ফিল্ড বুকে ঘষা মাজা করে প্রায় 40 কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে। 2017-18 অর্থ বছরের পৌর কর নির্ধারণের বার্ষিক মূল্যায়নে এই কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক। পরে নানা আপিল রিভিউ বোর্ডের শুনানিতে বিষয়টি ধরা পড়ে। অনেকদিন বিষয়টি গোপন থাকলেও বর্তমান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এই বিষয়টি তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে। পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকেরা, কাজ করছে না কীটনাশক, ব্যয় বাড়ছে উৎপাদনে। কৃষি অফিসের দাবি যে পোকার আক্রমণ ঠেকাতে চাষিদের নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সেখানে, তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের নাগাল না পাওয়ার। মেহেরপুর সদর উপজেলা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এসেছে ফসল, তবু হাসি নেই কৃষকের মুখে। হাসি থাকার কথাও না, কঠোর পরিশ্রমে ফসল ঘরে তোলার আগেই যে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত ধান ক্ষেত, পোকার আক্রমণে কালো আকার ধারণ করেছে ধানের শীষ। কিছু কিছু তো খুবই বেশি, আর এই যেগুলা শীষ বেরোয়নি এই ধানগুলার কান তো খুবই মাজরা আর পোকার অত্যাচারী। শুধু পোকা না, মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে ধানের গোড়া পচারও। একাধিকবার কীটনাশক দিয়েও কোনো কাজ হয়নি। কৃষকদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তাদের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা, ফলে ঠিকভাবে দমন করা সম্ভব হচ্ছে না পোকা। ধান লাগানোর পরে 15 দিন পর দাবন বীজ দিয়েছি, 25 কাঠা জমির উপরে 2 প্যাকেট, নাগে 1 প্যাকেট দিয়ে বিষে কাজ হইল না। গতবারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে, 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। সার ও কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায়, বেড়েছে উৎপাদন খরচ, পোকার আক্রমণে ফলন নেমেছে অর্ধেকে। আশেপাশের কয়েক গ্রামেও একই অবস্থা, এমন ক্ষতিতে দিশেহারা চাষি। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে, আবার সমস্ত কিছু লেবার ভাড়া এই ভাড়াতে আমাদের অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে, তা কষ্টের কর বললেই চলে। বিঘা প্রতিতে অন্তত 10-1200 টাকা সার বেশি খরচ হয়েছে, 10-1200 চলে যাচ্ছে বেশি।
পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে ধান রোপণের সময় লাইন ও গ্রুপিং পদ্ধতির পরামর্শ কৃষি কর্মকর্তার। এছাড়া পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন তিনি। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় মাজরা পোকার আক্রমণটা বেড়ে যায়। তো এই বছর আসলে আবহাওয়াটা একটু উষ্ণ বেশি, আর্দ্র বেশি, বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। বিঘা প্রতি 20 থেকে 25 মন ফলনের আশা থাকলেও এবার 15 থেকে 16 মনের বেশি পাওয়া যাবে না, এমনটাই বলছেন চাষিরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলস প্রতিষ্ঠার ৫ম যুগে এসেও দেখেনি লাভের মুখ। বলা হচ্ছে বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে এই চিনি কলকে ঘিরে। শ্রমিক নিয়োগ এবং যন্ত্রাংশ কেনাকাটাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। জেলার একমাত্র ভারী শিল্প কারখানা মোবারকগঞ্জ সুগার মিলস ১৯৬৫ সালের যন্ত্রাংশ দিয়ে অ্যানালগ পদ্ধতিতে এখন পর্যন্ত চলছে উৎপাদন। অব্যবস্থাপনায় উৎপাদন কমেছে। শ্রমিকদের অভিযোগ, বিগত সরকারের আমলের সিন্ডিকেট এখনো পর্যন্ত দাপটের সাথেই অনিয়ম করে যাচ্ছে। বাংলাদেশে অনেক অনিয়ম দুর্নীতির ভিতর দিয়ে গিয়েছে, তার ভিতরে আমাদের মোবারকগঞ্জ সুগার মিলও সেই আওতায় ছিল। মান্তাতা আমলের যে জাত, সেই জাতই চলছে। জাতগুলো মডিফাইড নেই, আখের সুগারের পার্সেন্টেজ কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। সবাই মিলে যদি আজকে ফিরে চায়, তো এই মিল দ্বারা বন্ধ মিলগুলো আবার চালু হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রায় ১২,৫০০ টন উৎপাদন ক্ষমতার এই মিলে চিনির পাশাপাশি অতিরিক্ত উৎপাদন করছে চিটাগুড়, ব্যাগাস এবং প্রেসমাড। আমরা এটা যদি আধুনিকায়ন করতে পারি, আমার মনে হয় যে লস অনেক অংশেই কমে আসবে এবং এইখানে কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। ১ কেজি চিনি উৎপাদনে খরচ পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা, তবে বাজারে বিক্রি হচ্ছে ১২৫ টাকা দরে। ১১৮৪ জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কাজ করছে ৬৫৮ জন। তবে কর্তৃপক্ষের দাবি, কারখানাটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সুগার মিলের সাথে অত্র এলাকার অত্র মিলের শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিরা জড়িত। যদি সুগার মিলটা ঘুরে দাঁড়ায়, তাহলে এই মিলের সাথে জড়িত শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিদের ভাগ্যের চাকা ঘুরবে বলে আমি আশা করি। এই কারখানাটিতে চিনি উৎপাদন শুরু করে ১৯৬৭-৬৮ অর্থ বছরে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ অ্যাগ্রি ফুড পায়োনিয়ার্স পুরস্কার পেলেন বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। বুধবার যুক্তরাষ্ট্রের সম্মাননা গ্রহণ করেছেন তিনি। মূলত বিশ্বব্যাপী খাদ্যের গুণগত মান, পরিমাণ এবং প্রাপ্যতা উন্নত করা ব্যক্তিদের এই সম্মাননা দেয়া হয়। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আব্দুল আওয়াল মিন্টু সহ ৩৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ১৯৯৫ সালে দেশে মানসম্পন্ন বীজ উৎপাদনের লক্ষ্যেই লাল তীর সিড লিমিটেড প্রতিষ্ঠা করেছেন তিনি, যা দেশের প্রথম এবং বৃহত্তম বীজ উৎপাদনকারী এবং ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। আব্দুল আওয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FPCCI-র সাবেক সভাপতি। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচক এক ধরনের উত্থান ছিল এবং সেই সাথে কিন্তু দিন শেষে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ঢাকা শেয়ারবাজারের কথা যদি বলি, আজকে প্রধান সূচক DSE ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু প্রায় ৫৫ পয়েন্টেরও বেশি বেড়েছে। গতকালকে কিন্তু প্রধান সূচক ৫ পয়েন্টের মতো মাত্র বেড়েছিল। আজকে ৫৫ পয়েন্টের মতো বেড়ে ৫,১৪৯ পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। আরও দুইটি সূচক বেড়েছে। DSCS সূচক সেটিও কিন্তু ১০ পয়েন্টের মতো বেড়ে ১,০৮৮ পয়েন্টে আছে এবং 30 সূচক সেটি ২৩ পয়েন্টেরও বেশি, কাছাকাছি ২৪ পয়েন্টের মতো বেড়ে ১,৯৯৮ পয়েন্টে সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে ঢাকা শেয়ারবাজারে ৪৬৮,৬০,০০,০০০ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে বেড়েছে, ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে কি দেখতে পাচ্ছি? অরিয়ন ইনফিউশন, এটি আজকে প্রথম অবস্থানে আছে দিন শেষে
টপ 20-তে এবং 23 কোটি 22 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি এবং ট্রেড হয়েছে আজকে সারাদিন ধরেই 485 থেকে 492 টাকার মধ্যে। 488 টাকা 20 পয়সা এই কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল। স্কয়ার ফার্মা এটি দ্বিতীয় অবস্থানে আছে, 21 কোটি 97 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে 213 থেকে 216 টাকার মধ্যে ট্রেড হয়েছে। 215 টাকা 70 পয়সা ছিল লাস্ট প্রাইস। রবিচ আজকে টপ 23-তে অবস্থানে নেমে এসেছে দিন শেষে 21 কোটি 44 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে 29 থেকে 30 টাকার মতো ট্রেড হয়েছে এবং 30 টাকা 60 পয়সা কোম্পানিটির লাস্ট প্রাইস ছিল। চট্টগ্রাম শেয়ার বাজারে কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি কিন্তু আজকে 124 পয়েন্টের মতো বেড়েছে এবং 14,413 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে সিএসসি আজকে 15 কোটি 83 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে আজকে 194টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে বেড়েছে। সিএসসিতে 110টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে এবং 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের এক লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। রাশিয়ার সবচেয়ে বড় 2 জ্বালানি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এতে কালো তালিকাভুক্ত করা হয়েছে রাশিয়ার 2 প্রধান তেল কোম্পানি রোজনেফট এবং লুকওয়েলকে। ইউক্রেন যুদ্ধের ইতি টানতেই রাশিয়ার গড়িমসির অভিযোগে আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা। ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $2 বেড়ে যায়। ধারণা করা হচ্ছে এতে করে বিশ্বব্যাপী জ্বালানি খাতে ব্যাপক প্রভাব পড়বে। এদিকে বুধবার ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্গেট করে নতুন করে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। একদিন আগে স্থগিত করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের বৈঠকের পরিকল্পনা। আন্তর্জাতিক আরও একটি প্রসঙ্গ, জ্বালানি সাশ্রয় ইঞ্জিন সংকটের কারণে বিপাকে পড়েছে ইউরোপের বিভিন্ন বিমান সংস্থা। নতুন প্রজন্মের এসব ইঞ্জিনে প্রায় 15% পর্যন্ত জ্বালানি সাশ্রয় করা যায়, কিন্তু নানা সংকটে কমে গেছে এই ধরনের ইঞ্জিনের সরবরাহ। তাই খরচ বাঁচাতে গ্রাউন্ডেড করে রাখা হচ্ছে অনেক বিমান। আবার অনেক উড়োজাহাজ থেকে প্রচলিত ইঞ্জিন খুলে রাখতে বাধ্য হচ্ছেন বিমান সংস্থাগুলো। প্রকাণ্ড এক এয়ারবাস থেকে অভ্যস্ত হাতে যন্ত্রাংশ আলাদা করছেন স্পেনের ক্যাস্তেলন বিমানবন্দরের প্রকৌশলীরা। স্পেনের পূর্বাঞ্চলের প্রায় পরিত্যক্ত বিমানবন্দরটি পরিণত হয়েছে বাতিল হওয়া আকাশযানের ভাগাড়ে। মূলত এ ধরনের যাত্রীবাহী বিমানে যে ইঞ্জিন ব্যবহৃত হয় সেগুলোই জ্বালানির ব্যবহার হয় বেশি। এর পাশাপাশি এগুলোর রক্ষণাবেক্ষণ খরচও বেশি। এ কারণে প্রচলিত এসব ইঞ্জিন পাল্টে ব্যবহৃত হচ্ছে নতুন প্রজন্মের ইঞ্জিন, যেগুলোতে জ্বালানির ব্যবহার প্রায় 15% কম। তবে এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ইঞ্জিন সরবরাহে রয়েছে মারাত্মক সংকট। তাই বাধ্য হয়ে খুলে ফেলা হচ্ছে বিমানের যন্ত্রাংশ। আমরা বাজারের চাহিদা অনুযায়ী বিমান তৈরি ও মেরামত করতে পারছি না। কোভিডের পর এয়ারলাইন্সগুলোতে নতুন বিমানের চাহিদা যেমন দ্রুত গতিতে বেড়েছে, সে গতির সাথে যন্ত্রাংশ সরবরাহ তাল মেলাতে পারছে না। তাই তুলনামূলক নতুন বিমানগুলোকে কিছুদিন ব্যবহারের পরেই বাতিল করে দেয়া হচ্ছে। অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ ও টেকসই বিমানগুলোকে কর্মক্ষম রাখতে সেসবে ব্যবহৃত হচ্ছে যন্ত্রাংশগুলো। ইঞ্জিন সংকটকে কাজে লাগাতে এরপর এসব সচল ইঞ্জিন চড়া দামে বিক্রি করছে কর্তৃপক্ষ। তুলনামূলক মূল্যবান ও দামি যন্ত্রাংশগুলো টেকসই ও সচল থাকা বিমানগুলোই পুনর্ব্যবহার করা হয়। বাতিল হওয়া বিমানগুলোর যন্ত্রাংশ ও ইঞ্জিন যেমন কাজে লাগানো যাচ্ছে, অন্যদিকে ব্যবহারযোগ্য আরও একটি বিমান প্রতিষ্ঠানের তালিকা থেকে বাতিল হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিও এই সংকটের অন্যতম কারণ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।